দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে 20 আগস্ট। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা 13 আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 18 আগস্ট যাচাই বাছাই আর 18 তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বিস্তারিত ফারজানা আক্তারের রিপোর্টে। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে গত 24 জুলাই পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে 28 জুলাই ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক করে ইসি। সেদিন সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়। বৃহস্পতিবার সেই তালিকা ইসিতে আসলে বৈঠক করেন কমিশনাররা। বৈঠকের পর দুপুরে ইসি সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের সময় তারিখ হচ্ছে 13 আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনকর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16 আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে সেটাও এখানে আমাদের ইসি ভবনে। মনোনয়নপত্র পরীক্ষা বা যাচাই যেটাই বলো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে। নিয়ম অনুযায়ী প্রার্থীর সংখ্যা একজন হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 5(3) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে মাননীয় স্পিকার মহোদয়ের আলোচনাক্রমে সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট করতে হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। ফারজানা আক্তার, 71, ঢাকা। দর্শক, বগুড়ার এরুলিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়েছে। এতে 6 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী SM আবু সাইদ। যুক্ত হচ্ছে তার সাথে। সাইদ, ঘটনাস্থলে এই মুহূর্তে কি দেখছেন? দুর্ঘটনাটি আসলে কিভাবে ঘটলো এবং নিহতের সংখ্যা বেড়েছে কিনা, তাদের পরিচয় জানতে পেরেছেন কিনা, সব মিলিয়ে একটু জানবো। আপনাকে ধন্যবাদ। আমি আছি বগুড়া শহরতলি এরুলিয়া এলাকায়, নওগাঁ বগুড়া মহাসড়ক যেটাকে বলা হয়ে থাকে। এখানে আজ ভোর 5:30টায় শাহ ফতে আলীর একটি এসি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে 3 জন এবং হসপিটালে নেওয়ার পরে আরও 3 জন নিহত হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। আপনারা দেখছেন আমার ক্যামেরার চোখে যে এই শাহ ফতে আলী যে বাসটি, সেই বাসটি কিন্তু সকালে আমরা যেটা দেখেছি যে স্থানীয় লোকজন যেটা বলেছেন যে এখানে আসার পরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের একটি খুঁটিতে আঘাত করে, এরপরে সেখানে দুর্ঘটনায় কবলিত হয় এবং অন্তত ঘটনার স্থলে 15 জন আহত হন। এবং স্থানীয় লোকজন আমাদেরকে যেটি বলেছেন যে এখানে শ্রমিকদের একটি হাট ছিল, অর্থাৎ প্রতিদিন শ্রমিকরা এখানে বসেন এবং তারা শ্রম বিক্রি করার জন্য, সেই সকল শ্রমিকরাই বেশি তো মূলত এখানে আহত হয়েছেন। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলতে চাই যে তারা কি জানেন, আপনি কি দেখেছেন এই ঘটনায় সকালে, একটু যদি একটু বলেন। সকাল 5:30টার ঘটনা। আমাদের নিয়মিত এখানে শ্রমিকের হাট বসে, সেক্ষেত্রে আজকেও সেই শ্রমিকের হাট বসেছে। আমাদের বগুড়া থেকে নওগাঁ অভিমুখে একটি বাস যাচ্ছিল, শাহ ফতে আলী পরিবহন, সেটি দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের যেই শ্রমিকগুলো রয়েছে তাদের উপরে চাপা দেয় এবং ঘটনাস্থলে আমরা 3 জনের লাশ আমরা পাই। স্থানীয় লোকজন আমরা সবাই তাদেরকে উদ্ধার করি এবং মেডিকেলে কিন্তু আমরা 15 থেকে 18 জনকে এখানে একদম খুবই আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে পাঠানো হয়। জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু আরো 2-1 কাছ থেকে শুনতে চাচ্ছি যে আপনারা কি এসে দেখেছেন। আমি আসলে পরে আসছি, আসার পরে এখানে দেখলাম অলরেডি অন দ্য স্পটে 4টা ডেড বডি ছিল, আরও 15-16টার মতো ডেড বডি প্লাস অসুস্থ লোকগুলোকে সেগুলো আসলে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই অবস্থায় আমি আসে দেখছি লেটেস্ট। আপনি কি কেন এই দুর্ঘটনা ঘটলো? মাঝে মধ্যে এই এলাকায় দুর্ঘটনা ঘটে, কেন ঘটছে? কেন ঘটছে? গাড়ি বেপরোয়া গতি, গাড়ি এই জায়গায় অনেক দ্রুত গতিতে চলাচল করে। এখন তারপরে সকালবেলা বৃষ্টি ছিল, টিপ টিপ বৃষ্টি ছিল, অনেক কামলাপাট তারা জমি লাগানোর জন্য এখানে আছে, অনেক গাড়িস্থ লোক তারা কামলা নিতে যাচ্ছে। এই অবস্থায় গাড়িটা একটা কিভাবে সাইড করে মানে নিয়ন্ত্রণ হারে গাড়ি কামলাপাটের ওপরে তুলে দেয়। জি চৈতি, আপনি যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু বেপরোয়া গতিতে এই গাড়িটি চলছিল এবং এই চলার কারণে এই দুর্ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনায় আহত বা হতাহত হওয়ার পিছনে কারণ যে এই ভোরবেলায় এখানে প্রায় শতাধিক যে স্থানীয় শ্রমিক, তাদের একটি বাজার আছে, শ্রমিকরা এখানে বসেন এবং এখান থেকে শ্রম বিক্রি করতে যান, বিভিন্ন চাষিদের বাড়িতে যান, তারা ধান লাগান। এই সকল শ্রমিকদের উপরে এই গাড়িটা মূলত উঠে যায় এবং বগুড়া ঢাকা থেকে এই গাড়িটি আসছিল এবং বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং বিদ্যুতের পোলের সাথে যে ধাক্কা খেয়েছে, ধাক্কা খাওয়ার পরে আপনি দেখছেন যে গাড়িটি কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিল এবং গাড়ির গতি ভয়াবহ থাকার কারণে সেটা বাড়ি খেয়ে কিন্তু গাড়িটি আবার পূর্ব দিকে মানে ঘুরে গেছে। এই সব মিলিয়ে বগুড়ার এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এবং প্রাণহানির কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে একটি শোকাবহ অবস্থা বিরাজ করছে। চৈতি, এই ছিল বগুড়ার এরুলিয়ার দুর্ঘটনার স্থল থেকে সর্বশেষ তথ্য। সায়েদ, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখবেন নিশ্চয়ই। পরবর্তী সংবাদ সংযোগে আমরা আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, আমাদের সাথে বগুড়া থেকে এই মুহূর্তে যুক্ত ছিলেন সহকর্মী SM আবু সাইদ। আবারও রাষ্ট্রপতি নির্বাচনের খবর। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম ৭১কে জানান, নির্বাচনের ২-১ দিন আগে বিশেষ অধিবেশনের আহ্বান জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবে অধিবেশনটি নিয়মিত হবে নাকি নির্বাচনের পরেই মুলতবি হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। মোহন ইসলামের রিপোর্ট। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের ২০ তারিখ জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও সংসদের অধিবেশন বন্ধ আছে, সময় অনুযায়ী তৃতীয় অধিবেশন বসার কথা সেপ্টেম্বরে। এই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি ৭১কে জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শিগগিরই অধিবেশন আহ্বান করবেন। অধিবেশনটা এটা বিশেষ অধিবেশন হবে, পার্লামেন্টে রাষ্ট্রপতি নির্বাচন হবে, তো ১-২ দিন আগে হয়তো অধিবেশন বসবে। পার্লামেন্ট এখনো সামন করা হয়নি, রাষ্ট্রপতি পার্লামেন্ট সামন করবেন। তো সামন করার পরে তারপরে সেই নির্বাচনে সেই অধিবেশনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন। তবে অধিবেশনটি পরবর্তীতে নিয়মিত চলবে নাকি নির্বাচন শেষে মুলতবি হবে সে বিষয়েও কথা বলেন তিনি। দুটো পদ্ধতি হবে, এখন আমি ক্লিয়ার না, আমি জানি না। সেটা হলো এই যে এটা হলো আমরা কি সেশনের কোনো কার্যক্রম করব কিনা, সেটা যদি হয় তাহলে একটা সেশন হবে। আর নতুবা এই অধিবেশন যেমন জরুরি ভিত্তিতে অনেকগুলো অধিবেশন হয়, প্রেসিডেন্টের এই নির্বাচন হতে পারে, যুদ্ধকালীন সময়ের জন্য একটা অধিবেশন হতে পারে, সেটা ইজ নট দ্য অধিবেশন। কাজে এই টাইপের একটা অধিবেশন হবে, সেটা এখন ক্লিয়ার না আমার কাছে, আমি জেনে আপনাদের জানাতে পারবো। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাচনে প্রার্থী একজন হলে সেক্ষেত্রে কি হবে তাও জানান চিফ হুইপ। 18 তারিখ সিদ্ধান্ত যদি হয়ে যায় যে উজ্জ্বলের পরে একজন ক্যান্ডিডেট থাকলো বা উজ্জ্বল হলোই না বা ক্যান্ডিডেট একজনই সাবমিট করলো, তাহলে তার কোনো ভোটের প্রশ্ন নেই। যেহেতু পার্লামেন্ট সামন করা হবে, সুতরাং একদিন বসতেই হবে। দলের ভেতর থেকে যে কেউ রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেতে পারেন বলে আশা এই নেতার। মোহন ইসলাম, ৭১, ঢাকা। শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ দেয় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিবিসি বাংলাকে তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিল সেটি জানতে চায় বাংলাদেশ। এরই মধ্যে গণমাধ্যমের সাথে শেখ হাসিনা সরাসরি কথা বলার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ হয়েছে। সেখানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশ ও এর জনগণের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছেন।
দুই চোখের আলো নিভে গেছে প্রায় ২০ বছর আগে, অথচ জীবন থেমে থাকেনি। তাই অন্ধকারকে সঙ্গী করে প্রতিদিন ধারালো বটি দিয়ে মাছ কাটেন জুলহাস। চোখে দেখতে না পারলেও স্পর্শেই বুঝে নেন মাছের আকার, আর নিখুঁত হাতে মুহূর্তেই টুকরো করেন। মাছের আঁশগুলো যেন জুলহাসের মুখস্থ। ফকিরাপুল বাজারের অন্ধ মাছ কাটুরে জুলহাস ব্যাপারীর জীবন যুদ্ধের গল্প জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। ছবি তুলেছেন আল মামুন। মাছ বড় হোক কিংবা ছোট, মুহূর্তেই নিখুঁতভাবে কেটে ফেলছেন ধারালো বটি দিয়ে। কিন্তু প্রকৃতির বিস্ময় কি জানেন? এই মানুষটি চোখে দেখতে পায় না। পৃথিবীর সব উপলব্ধি তিনি স্পর্শে অনুভব করে। চোখ নয়, স্পর্শই যেন তার দৃষ্টি। জুলহাস মিয়া প্রায় ২০ বছর আগে হারিয়েছেন দু চোখের আলো। এরপর গোটা জীবন যেন অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। অন্ধ এই মানুষটিকে ছেড়ে চলে যায় তার স্ত্রী। আপন বলতে আর কেউই থাকে না। প্রথম মাছ বেচছি, পরে আস্তে আস্তে আলো নিপে গেল চোখে। ডাক্তারদের গেছি, ডাক্তারে বলছে যে গেড়ি রক শুকিয়ে গেছে, এটা কোনো চিকিৎসা নেই, এটা আল্লাহ রসুলের ডাকা হয়ে যদি সমাধান করে, এর কোনো চিকিৎসা নেই। আস্তে 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 পুরো আলোই নিভে গেল। ভালো থাকতে থাকতে ভালোর দিকে ছিলাম, কোনখানে কি আছে না আছে সবাই আমার চেনে। ভালো মন্দ হইলে কয় জুলার ডাইনে যাও না বামে যাও, না সামনে যাইও না, সামনে একটা সমস্যা আছে, এটা দাঁড়াই থাকো। সকালটা শুরু হয় ফকিরাপুল মাছ বাজারে। বটি হাতে যেন জীবিকার এক যুদ্ধ। আর রাত পোহালে বাজারের একটি সবজির গোডাউনই হয়ে ওঠে তার ঠিকানা। তবুও কারো কাছে হাত পাততে রাজি নন জুলহাস। না, এটা ম্যাপ হয়ে গেছে। ম্যাপ হয়েছে একটা জিনিস, আমি কাটতে আসি, কাটতে কাটতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে না, ছোট মাছও বড় মাছও। এই বাজারের ভিতরে গুঁড়ো মাছ আমি যেভাবে কাটি কোনো অন্তত বডিয়াল অন্তর দিতে পারবে না ওরকম কাটি। হ্যাঁ, এখনই কেমন, এখন কোনো রকম যান বাঁচাইতেছি। একদিন হয়, আর একদিন হয়, 2 দিন হয় না। মানুষ বেঁচে থাকে আশায়, তাই জুলহাসও আশায় বুক বাঁধে উন্নত চিকিৎসার সুযোগ আর নিজের ঘুমের একটি নির্দিষ্ট জায়গার জন্য। আমি কাইটে গেছিল, এই যে এই 26টা সেলাই লাগছে, এই বডির আগে ঢুকতে গেছিল, এই বডির এই যে এই পর্যন্ত, এই যে এই দিয়ে ঢুকছা এই পর্যন্ত ঢুকছিল। তারপর 6 মাস রেস্টে আসছিলাম। সামনে তো বাদ দিতে চিন্তা ভাবনা করতে আসছি, এখন যদি এরকম একটা কিছু করতো তাহলে মনে করেন এটা বাদ দিয়ে দিতাম। প্রতিটি মাছ কাটার সঙ্গে যেন তিনি প্রমাণ করে চলেছেন, দৃষ্টিশক্তি হারালেও হারিয়ে যায় না মানুষের আত্মসম্মান। এখন তো পুরোই দেখে না, ওই আইডিয়াটা ওরা হাতে আছে, ওই বিধে আপনার ভালো কাজ করে। ছোট মাছ দিলে আরো বেশি ভালো। পরিবার ছিল এক সময় যখন উনি সুস্থ ছিল, আর অসুস্থ হওয়ার পরে ওনার সাইডে চলে যায়। জুলহাসের এমন গল্প করুণার নয়, বরং সাহসের। আর সেই সাহসটুকু বাঁচিয়ে রাখতে প্রয়োজন সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার মানসিকতা। ভাস্কর ভাদুরী, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদে অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।